নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। পণের জন্য কুপিয়ে মেরে ফেলা হলো এক গৃহবধূকে। ঘটনা উদয়পুরের টেপানিয়া আরকেপুর হাসপাতাল সংলগ্ন এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামী রূপক ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করল মৃতার পরিবার। আবারও এক গৃহবধূকে পণের জন্য মারধর করে তাকে কুপিয়ে মেরে ফেলা হয়। ঘটনাটি ঘটে উদয়পুর টেপানিয়া আরকেপুর হাসপাতাল সংলগ্ন এলাকায়। মৃত গৃহবধূর নাম ঝর্ণা দে ঘোষ, স্বামীর নাম রূপক ঘোষ। বর্তমানে স্বামী রূপক ঘোষ পলাতক। গৃহবধূর বাবা মা ভাই উদয়পুর আরকেপুর থানায় মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে, কিন্তু আরকেপুর থানার থানাবাবুরা আসামিকে নাকি খুঁজে পাচ্ছেন না। এখন গৃহবধূর পরিবার বিচারের আশায়, সুষ্ঠু তদন্তের আশায় সাংবাদিকদের মুখোমুখি হন। জানা যায় গৃহবধূটির দুটি সন্তান রয়েছে। দামাসা বাঁধানোর লাগে তারা এখন তার মাও কইতে আছে, তারা সবাই কইতে আছে এখন হে নাকি বলে মেন্টেল। এতদিন পর্যন্ত কোনো আমরা কইলেও কোনো এরকম কইছে না, আরো হেরে ভয় পাবো আমরা কথা মানতো না, এটা কয় হের মা বাবা। এখন হের মা বাবাও কইতে আছে, হের ভাইও কইতে আছে হে নাকি বলে পাগল। হে যদি পাগল হয় হে স্যার হের ফান খেত আছে, ফান খেতের মধ্যে ফান ছোট ছোট মেললে গোবর সার দিলে বড় বড় মেলে হে ইডিও চিনে। পোলা বাঞ্জারে ভালো স্কুলের মধ্যে করাইতে আছে, ইডিও হে চিনে। ফান টান ভালো মতো বেচা কিনা করতে আছে, ঘর বাড়ি হের ভালো সবকিছু ঠিকঠাক, ভালো পোশাক আশাক পরে। আর যদি স্যার হে যদি মেন্টাল হয় হে খুন করে সেটা কেমনে বাজ্যা রইতে আছে এতদিন পর্যন্ত। আমরা তো জানি পাগলেরা খুন করে সেটা পাগলের মতো হাসবো, জায়গার মধ্যে থাকিয়ে যাবো এরকম চিনি। জঙ্গলে জঙ্গলে দূরতে আছে, প্রশাসনের ধরতে গেলে প্রশাসনের ঝাটকা দিয়ে সেটা গেছে গা বুঝলে কইতে তারা লোকে ইয়ে নেই, লোকাল মানুষও কইতে আছে। এখন তোমরা কি চাও? হের উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি চাই, এটাই। পুলিশের কাছে কি এফআইআর করছিল তোমরা? আমরা এফআইআর করছিলাম। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগর প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন হল শনিবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচপি পানিসাগর প্রখণ্ডের সভাপতি বিজিত রায়, ননীগোপাল দেবনাথ সহ অন্যান্যরা। উত্তর জেলার লাল দুর্গ নামে খ্যাত পানিসাগর আজ গেরুয়া দুর্গে পরিণত। মাত্র কয়েক বছরের ব্যবধানে রাজনৈতিক পালাবদলের ফলে গোটা রাজ্যের রাজনৈতিক পরিকাঠামোর আমূল পরিবর্তন ঘটে। সেই মোতাবেক বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি গোটা রাজ্যে নিজেদের আধিপত্য কায়েম করে জনগণের সেবায় নিয়োজিত। রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা জুড়ে নিজেদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। বিজেপি দলের প্রতিটি সংগঠন যার যার মতো করে নিজেদের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে রাজনৈতিক মহলে নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। সেই মোতাবেক পানিসাগর বাজারে স্পোর্টস ক্লাব সংলগ্ন পানিসাগর প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ের শুভ সূচনা করা হয়। উক্ত শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচপি পানিসাগর প্রখণ্ডের সভাপতি বিজিত রায়, বিএইচপি পানিসাগর প্রখণ্ডের জেলা সভাপতি ননীগোপাল দেবনাথ, বিএইচপি পানিসাগর প্রখণ্ডের জেলা সহ সভাপতি জ্যোতিপ্রভা দেব, আরএসএস প্রখণ্ডের কার্যবাহক প্রান্তুষ দেবনাথ, বিএইচপি পানিসাগর খণ্ডের উপপ্রান্ত মাতৃশক্তি সংযোজিকা মীনা ধর। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর এলাকার 4 জন বৈষ্ণব, যথাক্রমে কৃপাময় দাস, ঈশ্বর দাস, যাদবনাথ গোস্বামী এবং বীরেন্দ্র মাহিষ্য দাস। শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অতিথিরা একে একে বর্তমান ভারতবর্ষে হিন্দুদের অস্তিত্ব নিয়ে বিভিন্ন আলোচনা করেন। আগামী দিনে ভারতবর্ষে সমস্ত হিন্দুদের একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে হিন্দুদের অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসতে হবে। শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলের প্রতিষ্ঠাতা বিমান দেবনাথের তত্ত্বাবধানে যোগানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলা হয়। পরিশেষে উপস্থিত বিএইচপি কর্মকর্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পানিসাগর বাজারের রাজপথ পরিক্রমা করে পুনরায় নবগঠিত বিএইচপি কার্যালয়ে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জগতের যে মোহ, যে মায়া, তার থেকে দূরীভূত হতে হবে। অর্থাৎ আমরা যে পরম ব্রহ্মের সন্তান, আমরাও যে পারি, আমরা ঈশ্বর হতে পারি, আমরাই দেবতা হতে পারি, আমরা একে অন্যের জন্য জীবন দিতে পারি, সেই ভাবনা, সেই ইচ্ছা আমাদের গড়ে উঠতে হবে। একমাত্র আমরা হিন্দুরাই সেটা পারি, অন্যের প্রতি ঈর্ষা আমাদের রাখলে চলবে না।
আমরা সবাই মানুষ, আমরা অন্যকে সহ্য করব। এবং বর্তমানে যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমাদের পাশ্চাত্য ভাবনা, পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ, সেটাকে বর্জন করতে হবে। আমরা প্রত্যেক হিন্দু যদি আমাদের গৃহে সেই পাশ্চাত্যকে বর্জন করাতে পারি, আমাদের ছেলেমেয়েদের মধ্যে সেই ধারণা এবং হিন্দুদের বৈশিষ্ট্যকে অর্জন করার মানসিকতা গড়িয়ে তুলতে পারি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সমস্ত রকম প্রশাসনিক বিধিনিষেধ মেনেই উপতাকালী সার্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে সম্পন্ন হলো শ্যামা পূজা। পুজোর দ্বিতীয় দিনে এলাকার গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ছিল দর্শনার্থীদের জন্য মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা। কোভিড পরিস্থিতির মধ্যেও পূজিত হয়েছেন শ্যামা। প্রশাসনিক বিধিনিষেধ মেনে যতটুকু সম্ভব পুজো সম্পন্ন করার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। ধর্মনগর মহকুমার উপতাকালী সার্বজনীন কালী পুজো কমিটি প্রতি বছরের ন্যায় এবছরও শ্যামা পুজো আরাধনায় ব্রতী হয়েছেন। খুব স্বল্প বাজেটে এলাকাবাসীকে আনন্দ দানে ব্রতী হয়েছেন। একান্ত সাক্ষাৎকারে পুজো কমিটির এক সদস্য জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে পুজো সম্পাদন হয়েছে। পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের জন্য ছিল মাস্ক এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা। এছাড়া এলাকার গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। ছিল স্থানীয় শিল্পীদের নিয়ে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর দিনে মহাপ্রসাদের ব্যবস্থা ছিল সর্ব অংশের মানুষের জন্য। পুজোকে সর্বাংশে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, পঞ্চায়েত প্রধান সহ গুণমুগ্ধ গুণীজনেরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অসমের নীলামবাজারে গণধর্ষণের শিকার ত্রিপুরার দুই উপজাতি যুবতী। উত্তর ত্রিপুরা জেলার শনিছড়ার দুই উপজাতি যুবতীকে গণধর্ষণ করল 6 লম্পট যুবক। অভিযোগের ভিত্তিতে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে 6 জনকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতদের মধ্যে 3 জনের বাড়ি উত্তর ত্রিপুরায় বলে জানা গেছে। এই লোমহর্ষক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামের নীলামবাজারে গণধর্ষণের শিকার ত্রিপুরার দুই উপজাতি যুবতী। তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। দিল্লির নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল অসমের করিমগঞ্জের নীলামবাজারে। উত্তর ত্রিপুরা জেলার শনিছড়ার দুই উপজাতি যুবতীকে গণধর্ষণ করল 6 লম্পট যুবক। এ কাণ্ডে করিমগঞ্জের পাশাপাশি ত্রিপুরাতেও ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। কালী পুজোর আগের রাতে নীলামবাজারে ত্রিপুরার দুই যুবতী গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুই রাজ্যের সচেতন মহলে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আত্মীয়কে দেখে বাড়ি ফেরবার পথে গাড়ি না পেয়ে ধর্মনগর পর্যন্ত যাওয়ার জন্য একটি সেন্ট্রো গাড়ি ভাড়া করলেন সেই জনজাতি দুই যুবতী। আর এতেই ঘটে বিপত্তি। উক্ত সেন্ট্রো চালক এবং তার এক বন্ধু মিলে দুই যুবতীকে প্রথমে পথ ভুলিয়ে এক নির্জন স্থানে নির্মীয়মান পাকা ভবনের উপরে নিয়ে যায়। পরে সেখানে তাদের সঙ্গে যোগ দেয় আরও 4 জন। পরে তারা 6 জন মিলে রাতভর দুই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার সকালে অর্থাৎ দীপাবলির ভোরে দুষ্কৃতীরা দুই যুবতীকে পথে ছেড়ে দিলে ঘটনাটি জানাজানি হয়। পরে পাথারকান্দি থানায় মামলা দায়ের করে ধর্ষণের শিকার দুই বোন। এ কাণ্ডে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে মোট 6 জনকে আটক করতে সক্ষম হয়েছে। এদের 3 জনের বাড়ি উত্তর ত্রিপুরায় বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, রাত 11টার দিকে দুই যুবতীকে নিয়ে সেন্ট্রো চালক এবং তার বন্ধু চেরাগির একটি ধাবায় পৌঁছে খাওয়া দাওয়া সেরে একটি শর্টকাট রাস্তা দিয়ে ধর্মনগর যাওয়ার কথা বলে তাদের নিয়ে নীলামবাজার এলাকার একটি নির্মীয়মান বিল্ডিংয়ে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই আরো 4 যুবক উপস্থিত ছিল। তারা দুই বোনকে, একজনকে গ্রাউন্ড ফ্লোরে এবং অপরজনকে ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়ে 3 জন করে 6 দুষ্কৃতী রাতভর সেই দুই উপজাতি যুবতীকে গণধর্ষণ করে এবং শনিবার ভোরের দিকে যুবতীদের ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্রের ব্যাগ রেখে বিল্ডিং থেকে তাড়িয়ে বের করে দেয়। এতে নিরুপায় হয়ে তারা একটি ট্রাকে সকালের দিকে পাথারকান্দিতে পৌঁছে যায়। শেষ পর্যন্ত ঘটনার বিবরণে জানা যায়, এদিনই তারা পাথারকান্দি থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে পাথারকান্দি পুলিশ তাদের নিয়ে
ঘটনাস্থল শনাক্ত করতে বের হয়ে যায়। তখন নিলামবাজারের বাজার এলাকায় থাকা ঘটনাস্থলটি শনাক্ত করে পুলিশ। এই সময় ধর্ষিতারা এক দুষ্কৃতীকেও শনাক্ত করলে নিলামবাজার থানার সিআইও আনোয়ার হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে আব্দুল আহাদ নামে সেই বিল্ডিং এর এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেন। পরে সিআইর নেতৃত্বে মহিলা পুলিশের এক বড়সড় তদন্তকারী দল তদন্তে নেমে ধর্ষিতার অভিযোগের সত্যতা পায়। তারা ধর্ষণে ব্যবহৃত গামছা এবং একাধিক প্লাইবোর্ড বাজেয়াপ্ত করে। উভয় প্লাইবোর্ডে পুলিশ ধর্ষণের চিহ্ন সহ অন্যান্য প্রমাণও পেয়েছে। ঘটনাস্থলের পাশেই একটি সরকার অনুমোদিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থাকবার সুবাদে জায়গাটি চিহ্নিত করতে সুবিধে হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এদিকে গত রাতেই ঘটনার খবর পেয়ে থানায় হাজির হন বিজেপি নেত্রী শিপ্রাগুন। তিনি স্থানীয় পুলিশের চরম উদাসীনতার অভিযোগ তুলেন। থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে গণধর্ষণের মতো জঘন্য ঘটনা কিভাবে সংঘটিত হলো এমন প্রশ্ন ছুড়ে দেন নেত্রী শিপ্রা। তিনি এ কাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির কামনা করেছেন। এইটো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি কেতিয়াও এইটো মানি ল'ব নোৱাৰি। দুগৰাকী ত্ৰিপুৰাৰ পৰা অহা ছোৱালী তেখেত মেডিকেলত গৈছিল তেখেতৰ মাতৃৰ চিকিৎসাৰ কাৰণে। অহা সময় নিলামবজাৰ এটা অৰ্ধনিৰ্মিত বিল্ডিঙত নামাই দুগৰাকী ছোৱালী ৰাতি 1:30 বজাত তেখেতক যেনেকৈ অপৰ্যুপৰি অত্যাচাৰ কৰিছে তেখেতৰ ওপৰত, সেইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰি। আমাৰ নিলামবজাৰ থানাৰ পৰা 500 মিটাৰ দূৰত হ'ব ঘটনাটো ঘটিছে। এইটো আমি কেতিয়াও সহ্য কৰিব নোৱাৰি। তাৰপিছত দুগৰাকী ছোৱালী এই দুষ্কৃতকাৰীৰ পৰা ৰক্ষা পাবলৈ তেখেতৰ সক্ষম হৈছে, ইয়াৰ পৰা পলাই যাব পাৰিছে। তাৰপিছত পাথাৰকান্দি গৈ তেখেতে কেছ দিছে আৰু সেই কেছৰ সন্দৰ্ভত এই এজন এৰেষ্ট হৈছে, আহাদ নামৰ এজন। কিন্তু বাকী আৰু 5জন ফাৰাৰ হৈ আছে। পুলিচে তদন্ত চলি আছে। কেতিয়া এই ধৰা পৰে আমি 24 ঘণ্টাৰ ভিতৰত তেখেতক যদি এৰেষ্ট নকৰে তেতিয়াহ'লে এই এলেকা জুৰি বৃহৎ আন্দোলনৰ সৃষ্টি হ'ব। আৰু এইটো আমি মানি ল'ব নোৱাৰি। আজি এটা মাতৃবন্দনাৰ দিনত মাতৃৰ ওপৰত যিটো অত্যাচাৰ হৈছে, এইটো আজি বৰ্তমান চৰকাৰে এই মাতৃক যেনেকৈ সুৰক্ষা দিবাৰ ব্যৱস্থা কৰিছে, কিন্তু তাৰ পিছতো এনেকৈ ঘটনা হৈছে। এতিয়া পুলিচে এনকুৱাৰী কৰি কি কৰে সেইটো আমি অপেক্ষা কৰি আছোঁ। নহ'লে আমি কি কৰিব, আমাৰ মুখ্যমন্ত্ৰীক এইটো জনাম আৰু এইটোৰ দৃষ্টান্তমূলক শাস্তি যেনেকৈ হয়, বাহিৰৰ পৰা অহা ছোৱালী, ত্ৰিপুৰাৰ পৰা অহা ছোৱালীৰ ওপৰত যিটো হৈছে অসমত আহি, সেইটো আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত গোচৰ কৰিম আৰু তেখেতক এইবিলাক দুষ্কৃতকাৰী যেতিয়া দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেইটো আমি বিচাৰিম। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিলামবাজারে ছুটে এসেছেন পুলিশ সুপার ময়ঙ্ক কুমার সহ এসএসপি জ্যোতিরঞ্জন দেবনাথ, ডিএসপি সদর সুধন্য শুক্লবৈদ্য, সিআই আনোয়ার হোসেন চৌধুরী সহ পদস্থ পুলিশ আধিকারিকেরা। आज हमें ये रिपोर्ट हुआ कि 2 लेडीज़ कल सिलचर से जा रही थी त्रिपुरा अपने होम टाउन में। तो रात में यहाँ पे नीलम बाज़ार में उन लोगों के साथ रेप का इंसिडेंट हुआ और इस सिलसिले में अभी इन्वेस्टिगेशन चल रहा है। एक अक्यूज़्ड भी अप्रीहेंड हुआ है और हमारी पार्टियाँ रेड कर रही हैं कॉन्टीन्यूसली और इस मैटर को काफ़ी हम सीरियसली ले रहे हैं एंड होपफुली ऑल द अक्यूज़्ड पर्सन्स विल बी एप्रीहेंडेड सून। एज ऑफ अभी तक जो हमारे पास इंफॉर्मेशन है उसमें 5 या 6 लोगों के होने का खबर है, बट अभी भी ये कंफर्म कर रहे हैं हम लोग। इंक्वायरी चल रहा है, इन्वेस्टिगेशन चल रहा है, कौन थे, कितने लोग थे, कहाँ थे, ये सब इट्स स्टिल अ मैटर ऑफ इन्वेस्टिगेशन। जो गाड़ी उन लोगों का साथ था, जो गाड़ी से लेके सिलचर से आया था, जी, ये गाड़ी भी सीज हुआ है? नहीं, ये अभी तक सीज नहीं हुआ है। एक अक्यूज्ड अभी तक वन ऑफ द मेन अक्यूज्ड हैज़ बीन अरेस्टेड, तो उसके थ्रू ये लिंक्स निकलते जाएंगे एंड देन आई एम होपफुल कि विल एप्रीहेंड द अक्यूज्ड पर्सन सून। थैंक यू।
শনিবার রাতেই দুই ধর্ষিতাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃত আব্দুল আহাদকে পুলিশে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করে ধৃতদের জবানবন্দির তদন্তে নেমে ত্রিপুরা সহ করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে 6 জনকে আটক করেছে পুলিশ। এদের 3 জন বিচার বিভাগীয় হেফাজতে থাকলেও বাকিরা নিলামবাজার পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের আগামী সোমবার আবার আদালতে তুলে রিমান্ডে নেবার কথা রয়েছে। এদিকে উক্ত জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা বিজেপি সম্পাদক কাজল দাস। তিনি এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বাজি পোড়ানো নিয়ে তুলকালাম কাণ্ড কমলাসাগর চা বাগান এলাকায়। বাজি ফাটিয়ে এক স্কুল পড়ুয়াকে আহত করল এলাকারই এক যুবক লাঠু কর্মকার। একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে আহত স্কুল পড়ুয়ার বলে জানিয়েছেন চিকিৎসক। দীপাবলির বাজি দিয়ে এক স্কুল পড়ুয়াকে আহত করল এক যুবক। ঘটনা কমলাসাগর চা বাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালবেলা লাঠু কর্মকার নামে এক যুবক রিঙ্কি পানিকা নামে এক স্কুল পড়ুয়ার চোখের মধ্যে বাজি ফাটিয়ে দেয়। পরবর্তী সময়ে তার চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসে। সেই স্কুল পড়ুয়াকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসহায় পরিবারের ছেলে নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় পরবর্তী সময়ে ডাক্তারবাবুরা তার চিকিৎসা সেরে জানিয়ে দেয় একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। কমলাসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আজ আপনাদেরকে শোনাবো মালদা হবিপুর থানার মানিককুড়া গ্রামের রহস্য ভরা পৌরাণিক ইতিহাস। যে গ্রামে আজ থেকে প্রায় 300 বছর আগে ডাকাত দলের উপদ্রব ছিল না কোনো বাসযোগ্য যথার্থ স্থান। সেই গ্রামে দীর্ঘ লড়াই, অনেক চড়াই উতরাই পেরিয়ে কিভাবে পূজিত হচ্ছেন মা কালী তা একবার শুনে নেওয়া যাক। পশ্চিমবাংলার মালদার হাবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের মণিকুড়া গ্রাম। প্রায় 300 বছর আগে এই গ্রাম ঘন জঙ্গলে ভরা ছিল। চারিদিকে ছিল শুধুই দুষ্কৃতীদের আতঙ্ক। পূর্ণভা নদী পেরিয়ে বাংলাদেশ থেকে একদল ডাকাত এই পুজো প্রথম শুরু করে। ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে রাতভর চলত মায়ের পূজার্চনা। আবার ওই রাতেই পুজো সেরে সূর্য উঠবার আগে ডাকাতের দল নিজেদের ডেরায় ফিরে যেত। পরে ডাকাতদের দমন করে পুজোর দায়িত্ব নেন স্থানীয় জমিদার। অবশেষে প্রায় 100 বছর আগে জমিদার পুজোর দায়িত্ব তুলে দেন গ্রামবাসীদের হাতে। এখন এই মা সার্বজনীন, তৈরি হয়েছে স্থায়ী মন্দির। এলাকাবাসীরা বলেন, একবার চক্ষুদানের বলির সময় মা সামনের দিকে ঝুঁকে গিয়েছিলেন। সেই সময় থেকে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এখন শিকল দিয়ে বেঁধে না রাখলেও প্রথম বলির সময় মায়ের সামনে কাপড় দিয়ে দেয়া হয়, যাতে প্রথম বলি মা দেখতে না পায়। পুজোর সময় চলে রাতভর পাঠা বলি। আরও এক ঘটনার কথা জানালেন গ্রামবাসীরা। এই গ্রামেই আগে ঢেকি পাড়াতে রাতভর চিড়ে কুটত গ্রামবাসীরা। হঠাৎ সেই পাড়াতে কলেরা ছড়িয়ে পড়ে, মারা যান কয়েকজন গ্রামবাসী। এক গ্রামবাসী স্বপ্ন দেখেন যে মা শব্দ পছন্দ করেন না, তাই চিড়ে কুটা বন্ধ করতে হবে, তা না হলে সবাই ভালো থাকবে না। আর সেদিন থেকেই বন্ধ করে দেয়া হয় চিড়ে কুটা, বন্ধ করে দেয়া হয় গ্রামবাসীদের ব্যবসা। সেই থেকে এখন পর্যন্ত মায়ের পুজোর সময় কোনো শব্দ করা হয় না। নিয়ম নিষ্ঠার সঙ্গে আজও মায়ের পুজো করেন সেই গ্রামবাসীরা। মায়ের এই পুজো উপলক্ষে গ্রামে বিশাল মেলাও বসে। শুধুমাত্র এই জেলায় নয়, বিভিন্ন জেলার একাধিক এলাকা থেকে অসংখ্য মানুষ আসেন মায়ের এই পুজো দেখতে। আরও বেশ কয়েকটি অলৌকিক ঘটনার বর্ণনা দিয়েছেন এক গ্রামবাসী। জাগ্রত এই কালী সারা বছর ধরেই পূজিত হন এবং সারা বছর ধরেই বলি হয় এই মন্দিরে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
শীতের প্রকোপ থেকে সামান্য রেহাই দিতে পূর্ব মেদিনীপুর জেলার বহিচবেরিয়া গ্রামে 70 জন দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন পাশে আছি বন্ধু গ্রুপের সদস্যরা। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সত্যপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা। আর অল্প কিছুদিনের মধ্যেই জাঁকিয়ে বসবে শীত, আর শীতকাল মানেই হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল অবস্থায় পড়তে হয় সাধারণ মানুষদের। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় দুস্থ বয়স্কদের। তাই দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের ঠান্ডার হাত থেকে সামান্য মুক্তি দিতে শীত বস্ত্র বিতরণ এবং এলাকার মানুষজনকে সচেতন করবার জন্য একটি স্টলের আয়োজন করে নন্দকুমারের পাশে আছি বন্ধু গ্রুপের যুবকরা। রবিবার তারা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিচবেরিয়া গ্রামে 70 জন দুস্থ বয়স্কদের শীতবস্ত্র তুলে দেয়। আমফানের প্রভাব এবং কোভিড-19 পরিস্থিতির কারণে গ্রামাঞ্চল এলাকায় দুস্থ পরিবারগুলো এখন আর্থিক সমস্যায় দিন কাটাচ্ছে। এই সমস্ত পরিবারগুলোর বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সত্যপ্রসাদ ব্যানার্জি, চকচাঁদপুতা গ্রামের পঞ্চায়েত সদস্য গোবিন্দ সামন্ত, ডক্টর রফিকুল ইসলাম, বহিচবেরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য শেখ আব্রাহার আলী, তপন মাইতি, মদন গুচ্ছাই, ডক্টর রফিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাশে আছি বন্ধু গ্রুপের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী। গ্রুপের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি জানান, শীতে অনেক মানুষ কষ্ট পান, শীত বস্ত্র না থাকায় অসুস্থ হয়ে পড়েন। এমনকি গ্রামের বেশিরভাগ মানুষ অর্থাভাবে শীতের সামগ্রী কিনতেও পারছেন না। তাই আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। সেই সঙ্গে এলাকার বিশিষ্ট মানুষজন আমাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুরু করেছিল প্রথমে কিছু দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সরঞ্জাম তাদের হাতে তুলে দিয়েছিল সেবামূলক কাজের মাধ্যমে। এরপর তারা শুরু করেছিল দেওয়াল লিখন, রোড লিখন। তারপরে তারা শুরু করেছিল মাস্ক, স্যানিটাইজার, সাবান। এইভাবে বিলি করে করে শুধু তাই নয়, এরা হ্যান্ডবিল বিভিন্নভাবে প্রচার করেছে, বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তর বিভিন্ন জায়গায় প্রচার করেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মেলা, উৎসব, সেখানে গিয়েও এরা প্রচার চালিয়েছে, মাস্ক দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে। সেই জার্নি শুরু করতে করতে আমরা জানি না কোভিড-19 কোথায় শেষ হবে, কিন্তু আজকে আমরা দেখেছি। হ্যাঁ, এটাও বলতে ভুলে গিয়েছি, কিছুদিন আগে যে পুজো হয়েছিল আমাদের দুর্গা পুজোতে, এরা কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের হাতে তারা তুলে দিয়েছিল পুজোর পোশাক। আমরা জানি সবার সামনে আমাদের শীত আসছে, সেই জন্যই পাশে আছি বন্ধু যারা সদস্য, তারা একটা মহান উদ্যোগ নিয়েছিল সেবামূলক কাজে, তা হচ্ছে শীতবস্ত্র বিতরণ। আজকে সেই দিনটি আমরা এই এলাকার আশেপাশে কয়েকটি গ্রামের যারা দুস্থ প্রবীণ নাগরিক রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হবে শীতবস্ত্র। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক আদমটিলা বাগানে আদিবাসী নেতা বীর শহীদ বিরসা মুন্ডার মর্মর মূর্তির শুভ উন্মোচন করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এই উপলক্ষে রবিবার আদিবাসী চা জনগোষ্ঠীর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদমটিলা বাগানে বীর বিরসা মুন্ডার মর্মর মূর্তির উদ্বোধন করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার আদিবাসী নেতা বীর বিরসা মুন্ডার 146তম জন্ম জয়ন্তীতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে আদমটিলা বাগানে শুভ উন্মোচন হল বীর বিরসা মুন্ডার মর্মর প্রতিমূর্তি। মূর্তি উন্মোচন উপলক্ষে রবিবার আদিবাসী চা জনগোষ্ঠী করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আদিমটিলায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিটির সভাপতি অন্তু বাল্মীকি দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাতারখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তার বক্তব্যে তিনি বলেন, আজ খুবই আনন্দের দিন। 2016 সালে আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই আদমটিলাতে একটি উৎসবে উপস্থিত হয়ে এখানে মূর্তি স্থাপনের কথা দিয়েছিলাম। আজকের এই পুণ্যতিথিতে তা বাস্তবায়িত হওয়াতে আমি খুবই খুশি।
ভগবান স্বরূপ বীর বিরসা মুন্ডার মর্মর মূর্তি নিজ হাতে উন্মোচন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়া তিনি আরও বলেন, মহাপুরুষদের মূর্তি স্থাপনের উদ্যোগ অব্যাহত থাকবে। 2021-এ আরও বিভিন্ন মহাপুরুষ এবং মহিষীদের মূর্তি পাথারকান্দির বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। স্বাধীনতার পর কংগ্রেস সরকার শুধুমাত্র মসনদে স্বাদ আস্বাদন করেছে। তারা দেশের হয়ে কাজ করলে আজকের দিনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম স্থানে পৌঁছে যেত। আদিম জেলার অনেক জায়গায় আজও বৈদ্যুতিক বাতি, রাস্তাঘাট, পানীয় জল পৌঁছয়নি। কেন্দ্র এবং রাজ্যে পরিবর্তনকামী বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর উন্নয়নের জোয়ার বইছে। পাথারকান্দির বিভিন্ন বাগান সহ অন্যান্য এলাকায় ছিল না বৈদ্যুতিক বাতি। লোয়ারপুয়া সাবস্টেশন চালু করবার পর অনেক গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে গিয়েছে। এছাড়াও আদিম টিলার সহ বিভিন্ন বাগান এলাকার রাস্তাঘাট পাকা করা হয়েছে এবং আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ মঞ্জুর করা হয়ে গিয়েছে। আগামী 6 মাসের মধ্যে আদমটিলা বাগানের কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট থাকবে না। নেডার আহ্বায়ক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাগান অঞ্চলের উন্নয়নের জন্য হাই স্কুল মঞ্জুর করেছেন। ইতিমধ্যেই 3টি স্কুলের শিলান্যাসও করা হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে কাজও শুরু হয়ে যাবে। সেই সঙ্গে এই স্কুলগুলোর সঙ্গে রেসিডেন্সিয়াল হলও বানানো হবে। পরবর্তী ধাপে ধাপে এই স্কুলগুলোকে হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে উপনীত করা হবে। বিধায়ক তার বক্তব্যের ফাঁকে প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালার নাম উল্লেখ না করেই আকারে ইঙ্গিতে বলেন, কংগ্রেসীরা বাগান শ্রমিকদের ভূমি দখল করে রাবার বাগান, ফিশারি ইত্যাদি বানিয়েছে, আর বিজেপি সরকার শ্রমিকদের মাটির পাট্টা পাইয়ে দিচ্ছে। এখন থেকে বাগানের মাটি বাগানের লোকেরাই ভোগ করবে এবং দখল করবে। অন্য কাউকে 1 ইঞ্চি পরিমাণ জমিও ছেড়ে দেয়া হবে না। যারা রাবার বাগান, জেট্রোফা বাগান, ফিশারি বানিয়ে বাগানের জমি অবৈধভাবে জবরদখল করে ভোগ করছেন, তাদেরকে সমাগত 21-এ এসব অবৈধ ভূমি ফিরিয়ে দিতে হবে। স্থানীয় কলকলিঘাটে রেলের জমিও দখল করতে চাইছেন অনেকেই। তারা আবার সমাগত 21-এর বিধানসভা ভোটে বিধায়ক হওয়ার রঙিন স্বপ্ন দেখছেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্ত বাল্মীকি দাস, কৃষ্ণ দাস, মানিক্য সিনহা, শান্তিলাল সিনহা, অমিতাভ দে সহ করিমগঞ্জ জেলা পরিষদের সহ সভানেত্রী বিমলা শুক্লবৈদ্য, কুকিতল জিপির সভানেত্রী গায়ত্রী কুর্মী, লোয়ারপুয়া সমবায় সমিতির সভাপতি শঙ্কর প্রসাদ লোহার, চাঁদখিরা জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী, বাজারিছড়া জিপির সভানেত্রীর প্রতিনিধি সুচরিত পাল, দেবেন্দ্র সিনহা, লোয়ারপুয়া ব্লক বিজেপি মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী প্রমুখরা। আমি এক বিধায়ক যে প্রথম যদি কোনো চা বাগানের কথা, এই কাস্টের কথা, কাস্ট সার্টিফিকেটের কথা যদি অ্যাসেম্বলিতে তোলা হয়, আমি নিজে তুলেছিলাম। আমি চা বাগানের কথা আমি নিজে তুলেছিলাম। চা বাগানের পানীয় জলের ব্যবস্থা নেই, চা বাগান এলাকায় স্কুল নেই, এই কথাগুলো আমি বলেছিলাম। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। স্মার্ট সিটির কাজ চলছে জোর কদমে, তাই রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহীদ বেদি থেকে স্থানান্তর করা হয় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কামানগুলোকে। বর্তমানে কামানগুলোর জায়গা হল লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কে। স্মার্ট সিটির কাজকে সামনে রেখে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীকে আরও উন্নত করার জন্য এবং রাস্তার প্রশস্তীকরণের বিষয়টিকে সামনে রেখেই পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহীদ বেদি থেকে স্থানান্তর করা হয় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কামানগুলোকে। রবিবার ছুটির দিনে বিশেষ ক্রেন দিয়ে কামানগুলিকে শহীদ বেদি থেকে গাড়িতে তোলা হয়। এরপর নিয়ে যাওয়া হয় লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আগরতলা স্মার্ট সিটির সুবোধ দেববর্মা জানান, পোস্ট অফিস এলাকায় ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা। নতুন করে শহর জুড়ে চলছে স্মার্ট সিটির কাজ, তাই এই শহীদ বেদি থেকে কামানগুলোকে সরিয়ে লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কে নিয়ে যাওয়া হয়েছে। 2টি কামানের স্থান হবে সেখানে। স্মার্ট সিটি প্রকল্পের সিইওর নির্দেশে এই কামানগুলো সরানো হচ্ছে, তবে এই স্থানের পরিকল্পনা চূড়ান্ত। শীঘ্রই নতুন কাজে হাত দেওয়া হবে বলে জানান তিনি। শহীদ বেদির আয়তন আরও ছোট করা হবে, সেই কারণে সেখানে এই কামানগুলো রাখা সম্ভব নয়।
অন্যদিকে রাজধানী সংলগ্ন অ্যালবার্ট এক্কা পার্কে সাজিয়ে তোলা হচ্ছে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই পার্কের উন্নয়ন করা হচ্ছে। এই পার্কের কাজ সম্পন্ন হলে তার সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে, তাই এখানে কামানগুলোকে আনা হয়েছে। শহরের যান চলাচলে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্মার্ট সিটি প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রজত পাল। এই আসলে পোস্ট অফিস সমিতিটা একটু ট্রাফিক জ্যাম হয়, এটাকে যাতে ট্রাফিক সুবিধা হয়, ট্রাফিক সুবিধা যাতে জ্যাম না হয় আর কি, এই কারণে এখান থেকে সরিয়া প্লাস এটা ডেকোরেটিভ করা হবে। এটা অলরেডি LOIC হয়ে গেছে, ডেকোরেটিভ করা হবে এই এরিয়া থেকে। আর এটা অ্যালবার্ট এক্কা পার্ক লিচু বাগানের পাশে নিয়ে যাচ্ছে। কার উদ্যোগে করা হচ্ছে? এটা অ্যাকচুয়ালি স্মার্ট সিটি চিফ এক্সিকিউটিভ অফিসার স্মার্ট সিটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মীয় রীতি মেনেই শনিবার রাতে অনুষ্ঠিত হয় কালী পূজা। রবিবার থেকে শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন। রাজধানীর দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দীপাবলি। দীপাবলি উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থা কালীপুজোর আয়োজন করেছেন। ধর্মীয় রীতি মেনে শনিবার রাতে অনুষ্ঠিত হয় কালীপুজো। কালীপুজোর শেষে রবিবার থেকে শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন। এদিন রাজধানীর দশমী ঘাটে হাওড়া নদীতে প্রতিমা নিরঞ্জন করে বিভিন্ন ক্লাব এবং সংস্থা। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এমনই চিত্র ফুটে উঠল। একে অপরকে আবির লাগিয়ে আনন্দ এবং উৎসাহের সাথে মাকে বিদায় জানান। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রোগ্রাম মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।